আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আর আমার সাথে আছে সালিম সাদমান সিয়াম ভাইয়া, তোমরা আমাকে ট্রিপল এস ভাইয়া হিসেবেও চিনে থাকো। আমি পড়ালেখা করতেছি বুটেক্সে। তো আজকে আমরা তোমাদের সাথে কথা বলতে চলেছি টোটাল তোমার কেমিস্ট্রির গাইডলাইন নিয়ে। তুমি তোমার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার টোটাল রসায়ন পড়াশোনা করবা, মাত্র 10টা চ্যাপ্টারের পড়াশোনা, ফার্স্ট পেপারে 5টা, সেকেন্ড পেপারে 5টা, খুবই সহজ, খুবই মজাদার আসলে একটা সাবজেক্ট। এবং তোমার আসলে একাডেমিক লাইফ বলো, অ্যাডমিশন লাইফ বলো, একটা সেভিয়ার সাবজেক্ট যদি বলতে চাও তাহলে অবশ্যই সেটা হচ্ছে কেমিস্ট্রিকে আগায় রাখতে হবে। ওই কেমিস্ট্রির বুক লিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা যাব এবং তোমাদেরকে এখানে দেখাবো আসলে যে রসায়নে আসলে কি কি যে ভাবে কোনটার পরে কোনটা সিকোয়েন্স মেনটেন করে পড়লে, ফার্স্ট ইয়ারে কোনটা পড়লে, সেকেন্ড ইয়ারে কোনটা পড়লে তোমার জন্য বেস্ট একটা আউটপুট বের হয়ে আসতে পারে। সো চলো তাহলে আর এদিক ওদিকের কথাবার্তা না বলে আমরা সুন্দর মতন আমাদের প্রথম যে জিনিসটা চয়েস করা শুরু করি, সেটা হচ্ছে বুক লিস্ট। আমি ভাই আমার হচ্ছে যে এইচএসসি লাইফের ক্ষেত্রে প্রথম যে প্যারাডের ভিতরে পড়ছিলাম সেটা হচ্ছে বুক লিস্ট। বাজারে অ্যাভেলেবল অনেক স্যারের বই, অনেক পাবলিকেশনের বই অ্যাভেলেবল। এক্স্যাক্ট কোনটা দরকার, কিভাবে পড়া দরকার, কোনটা থেকে কীরকম ভাবে পড়বো, কোথায় কোনটা থেকে কোশ্চেন আসে, এই রিলেটেড জিনিসপত্র আসলে খুবই বেশি প্রয়োজনীয় হয়ে যায়। তো যাই হোক, ভাই আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, তাহলে বুক লিস্টের ক্ষেত্রে আমরা যদি একেবারে আমাদের একাডেমিক লাইফের প্রিপারেশন, মেডিকেল, ভার্সিটি, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, যেটার কথাই বলি না কেন, তাহলে আমরা বেস্ট একটা বই যদি সাজেস্ট করতে চাই একটা, তাহলে সেটা কার বই সাজেস্ট করবো? আচ্ছা, তোমরা কিন্তু এসএসসি তে একটা বই পড়ে আসছো, কিন্তু ইন্টারে এসে তোমার কাছে অনেক অনেক সোর্স। অপশন। হ্যাঁ, সো এখানে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তার সাথে ভার্সিটি সবকিছু যদি তুমি কভার করতে চাও, একটা বইয়ের নামই আমি বলবো, সেটা হচ্ছে হাজারি নাকসারের বই। হাজারি স্যার স্যারের বই। তার মানে আমরা প্রথমে অবশ্যই ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক এটা কোনো বিষয় না, বাট হাজারি স্যার এবং হারাধন নাগ স্যারের বইটা, সেটাকে আমরা হচ্ছে যে একেবারে টপ লিস্টে রাখবো, একেবারে হচ্ছে যে প্রথমে। তারপরে যদি আমরা একটু সাবসিডিয়ারি চিন্তা করি যে এটার সাথে সাথে প্যারালালি আমরা কাকে রাখতে পারি, হ্যাঁ প্রথম বর্ষে উঠেই তো তোমাকে সবগুলা নতুন বই একেবারে হুবহু কিনে ফেলতে হবে এমন কিন্তু কিচ্ছু না ভাইয়া। অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে সায়েন্সের এইচএসসি লাইফে পড়াশোনার খরচ বেশ ভালো, তো এটার টেন্ডেন্সিও রাখতে হবে এবং যতটা পারো তুমি সেটাকে আসলে মিনিমাইজ করো। তবে তোমার পড়াশোনাকে কষ্ট করে মোটেও না, হ্যাঁ, বাট মিনিমাইজ করা ট্রাই কিন্তু করাই লাগবে। সো তুমি একটা বই অবশ্যই নতুন, একেবারে যেটা মানে একেবারে নিউ পাবলিশ, সেটা তো অবশ্যই সংগ্রহে নিবা। এবং সাবসিডিয়ারি হিসেবে যেহেতু লাগে এক্সট্রা ইনফরমেশন, তাই আরেকটা অবশ্যই আগের বছরে হোক বা পুরাতন একটা রাখার চেষ্টা করতে পারো। আর যদি কেউ নতুন পারচেজ করার তার ক্ষমতা থাকে বা অ্যাবিলিটি থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো ভাই এটার সাথে সাথে ধরেন ইঞ্জিনিয়ারিং এ যারা একটু বেশি পড়াশোনা করতে যাচ্ছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলাকে বেশি কভার করতে যাচ্ছে, তাদের জন্য আমরা আরেকটা কোন বই সাজেস্ট করতে পারি? আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, সো হাজারি নাকসার তো তুমি মেইনলি প্র্যাকটিস এটাকে করছো, রাখবাই সাথে। তার সাথে তুমি হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা রাখতে পারো। উফ, গুহ স্যারের যে বই ভাই, কারণ একেবারে এখানে নিউলি সকল যে ব্যাস একদম বিষয় আসে থাকে সবকিছুই অ্যাভেলেবল করা সবকিছু থাকে এবং হিউজ সুন্দরভাবে, পরিমাণে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে অবশ্যই এটাতে। সবকিছু, সো আমরা এটার সাথে যোগ করব, হ্যাঁ বলেন ভাই। সবকিছু সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া থাকে, বিশেষ করে টাফ টাফ জিনিসগুলার। এবং তোমার হচ্ছে অনেক কালেকশন থাকে ম্যাথের, যেগুলো আসলে ইঞ্জিনিয়ারিং ভাইব যারা পোলাপান একটু হচ্ছে টেকনিক্যাল কোশ্চিনগুলো পছন্দ করে, যেটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে তুমি পেয়ে যাবা। হাজারি নাগ স্যারের বইয়ের বক্স সহ যদি সব ম্যাথ তুমি করে ফেলো, তোমার মোর দ্যান এনাফ। কিন্তু তোমার যদি আরো কিছু ওই যে একটু এক্সট্রা প্রয়োজন লাগে, তুমি গুহ স্যারের বইটা রাখতে পারো, অবশ্যই সাথে রাখতে পারো। আর সাবলীল ভাবে মানে বেশ সহজ ভাবে বোঝানো আছে আরো দুইটা বইতে ভাই। এই যে দুইটা বইয়ের মধ্যে আমি নিজেও একটা ফলো করতাম, আরেকটাও আমার কাছে ছিল, আমি পড়েছিলাম, তোমার ভাইও হরকে ফলো করতো, ওই দুইটা বইয়ের নাম যদি ভাই বলে দেন তোদের। আচ্ছা, যদি তুমি খুবই সহজভাবে সাবলীলভাবে পড়তে চাও, সেটা হইতে পারে তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, একাডেমিক, ইঞ্জিনিয়ারিং, যেটাই তুমি খুব ইজিভাবে নিজে পড়ে বুঝতে চাও, তাহলে তুমি হচ্ছে আমাদের কবির স্যারের বইটা রাখতে পারো, আহসানুল কবির স্যারের। হ্যাঁ, আর আমি যেটা পড়ছিলাম একাডেমিক্যালি, আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে লিঙ্কন স্যারের বই। আমার কাছে খুবই সহজবোধ্য লাগছে লিঙ্কন স্যারের বই, অক্ষরপত্রেরটা, অক্ষরপত্রের বইটা। সো এটার পাশাপাশি আমি পড়ছি, মানে কি এটার কি আমি পড়ে হাজারি নাগ স্যার পড়ি নাই, না, হাজারি নাগ স্যার আমার মেইন বুক ছিল, কিন্তু হাজারি নাগ স্যারের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করছিলাম যে টপিক সিকোয়েন্স বা হচ্ছে যে এই ভাষাগুলা একটু আমার কাছে বোধগম্য হইতো না। সেই ক্ষেত্রে লিঙ্কন স্যারের বইটা আমার কাছে খুব ইজি লাগছে, তোমার ভাইয়া আবার হচ্ছে কবির স্যারেরটা খুব ইজি লাগছে আমার কাছে। সো এই জিনিসগুলো যদি তুমি প্রথম থেকে জানো এবং এই বইগুলো যদি তুমি কালেকশনে রাখতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এই যে 27 ব্যাচ 26 ব্যাচ যারা শুরু থেকেই কেমিস্ট্রি নিয়ে প্যারা খাচ্ছিলা, তারা কিন্তু আশা করি একদম একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে এক্স্যাক্ট কোন কোন বই সাথে রাখছিলেন ফার্স্ট ইয়ারে প্লাস সেকেন্ড ইয়ারে? আমি হচ্ছে প্রথমত হাজারি নাগ স্যারের বই, এটা যে কেউ কিনবে,
সো এটা তো রাখছি। পরে হাজারিনাক স্যারের বই পড়তে যেয়ে আমার কিছু ডাউট হয়েছে, সো আমি তখন লিঙ্কন স্যারের বইটা নিছি। তারপরে আমার যেহেতু একটু ইঞ্জিনিয়ারিং ভাইবের দিকে নজর ছিল, আমি তারপরে আমাদের হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা নিছি। এবং ভাইয়া কিন্তু মেডিকেলও এক্সাম দিছি, সো আমি শুনছি তারপরে মেডিকেলে নাকি হাজারিনাক স্যারের কবির স্যার হচ্ছে ফলো করা হয়। সো হাজারিনাক স্যার তোমার পড়াই আছে, কবির স্যারের এক্সট্রা ইনফো কি আছে, এটার জন্য আমরা হচ্ছে কবির স্যারের বইটাও নিছি। মানে দ্যাটস মিন আমার কাছে 4টা বই ছিল। এখন এটা কিন্তু আমি শুরুতেই কিনি নাই, এটা আমি শুরুতে কিনি নাই, ধাপে ধাপে যখন আমার একটা একটু কাগজ আছে আরেকটা পড়া দরকার তখন করছি। এখন ভাইয়া আমি একটা কোশ্চেন করি যে এক যে স্টুডেন্ট, এটা তো আসলে মেনটেন করা পসিবল হয় না যে হচ্ছে এই 4টা বইয়েরই ইম্পর্টেন্ট ইনফোগুলো মনে রাখা, সাজানো। সো এই ক্ষেত্রে আমি মেন্টরের কি ভূমিকা হইতে পারে? আমার এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি কথা বলতে চলেছিলাম। আমি যখন নিজে বইটা পড়তাম, বিলিভ মি, এরকম ভাবে আমি ধরো কেমিস্ট্রির কথা বলতেছি, তোমার কাছে ফিজিক্স আছে, বায়োলজি আছে, যদি মেডিকেল প্রিপারেশন হয়ে থাকে তাহলে তো বায়োলজি কতগুলো বইয়ের জন্য রেফার করা থাকে, হায়ার ম্যাথ আছে, এই যে সবগুলো যে ধরো আছে, প্রত্যেকটাই কি তুমি এরকম 3টা-4টা সাবজেক্ট নিয়ে যদি প্রত্যেক দিন পড়তে বসো ভাই, বিলিভ মি একদিনে একটা সাবজেক্টের বেশি তুমি পড়তেই পারবে না যদি তুমি 2-3টা বই দেখো। তাহলে এজন্যই আমি নিজে হচ্ছে কেমিস্ট্রি গুলাই হচ্ছে যে 2-3টা স্যারের বই দেখতাম, বাকিগুলো আর দেখা হইতো না ভাই, বুঝছো? তাই কেমিস্ট্রির প্রতি ওই যে একটা ওই যে বেশি ভালোবাসা জন্মাইছে, ওখান থেকে ধরো এখন পর্যন্ত কেমিস্ট্রি আছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এখানে হিউজ পরিমাণে টাইম তোমার যাবে তুমি যদি একটা টপিককে প্রত্যেকটা বই থেকে আলাদাভাবে ধরার চেষ্টা করো। তাহলে এখন তোমার এই ক্ষেত্রে করণীয় কি হতে পারে? আমাদের যে একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম আছে, এখানে আমরা কেমিস্ট্রির মানে ফুল প্রোগ্রামটা আমি এবং তোমার সিয়াম ভাই নিজে সাজাইছি। ওইখানে তোমার প্রত্যেকটা, এখানে যে 4টা বইয়ের কথা বলা হচ্ছে না ভাই, এই 4টা বইয়ের ফুল কনসেপ্ট সাজিয়ে ক্লাসেও নেওয়া আছে, এগেন কোশ্চেন সলভ করানো আছে, A to Z ডিটেলস দেওয়া আছে, একাডেমিক লাইফের পড়াশোনা, অ্যাডমিশন লাইফের পড়াশোনা। এবং বিলিভ মি, প্রত্যেকটা ক্লাসের 6টা পার্ট আছে, যেমন আমি গুণগত রসায়ন নিছি ভাই 10 পার্টের, 10টা দিনে যদি সে 10টা ক্লাস করে 10 ডেজ তার ইনভেস্টমেন্ট লাগবে। তাহলে দেখা যাবে ওই যে ভেক্টর যে আমি 3 মাস ধরে পড়ি, আমার গুণগত রসায়ন যে 4 মাস ধরে পড়ি, ওই রকম কোনো আর তোমার ভিতরে ফিলিয়া থাকবে না। তাই বেটার হয় তোমার কাছে যদি এরকম একটা কোনো কম্প্যাক্ট সোর্স থাকে যেখানে তোমার এই সবগুলোকে টাচ করা হচ্ছে এবং এটা স্পেসিফিক্যালি কিন্তু বলে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্লাস তুমি জাস্ট টেস্ট করার জন্য আমাদের মানে এখানে তুমি লিংক পাবা, প্লাস হচ্ছে ডেমো ক্লাসও দেওয়া আছে। ডেমো ক্লাসে যে জাস্ট প্রথম 1-2টা ক্লাস তোমার কাছে যদি বই থাকে ভাই, একটু খালি খুঁজে দেখো, একটু সোর্স নিয়ে দেখো, ইনশাল্লাহ তুমি পারবা। অ্যাজ ওয়েল অ্যাজ আবার একটা জিনিস, অনেক সময় কিন্তু এরকম হয় যে ভাইয়া যে বই লিস্টের কথা বলতেছেন, এই বই লিস্টগুলো তো আমরা পিডিএফ আকারেই পাই। বিশ্বাস কর ভাই, এই যে তুই যত ফোনমুখী হবি, যত হচ্ছে পিডিএফ সেভ করবি, এটি হচ্ছে তোর খালি স্টোরেজ খাবে, জিন্দেগিতে এটা খোলা হয় না, ঠিক আছে? অফলাইন কপি, এই যে আমরা ভার্সিটি লাইফে এসে পর্যন্ত এটাকে কন্ট্রোল করতে পারি না, সেখানে কলেজ লাইফে এটা যথেষ্ট কঠিন হয়। তাই বলবো সঠিক মেন্টরের গাইডেন্সের ভিতরে যদি থাকো এবং প্রপারভাবে যদি সেটাকে কমপ্লিট করতে পারো, রিসোর্সটা যদি ঠিক রাখতে পারো, ইনশাল্লাহ তোমার 4টা বই থেকে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো এক জায়গাতে পেয়ে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে তোমার বুক লিস্টের সম্ভবত আসলে বোঝা গেছে এটা তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বোথ 2 ইয়ারের জন্য যথেষ্ট সমানভাবে আসলে অ্যাপ্লিকেবল। ওকে ভাই, তাহলে এবার আমরা যাব হচ্ছে আসলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার কোন সময়ে কোন কোন চ্যাপ্টারটাকে, কোন প্রায়োরিটিটা আমরা ঠিক রাখবো, কোন চ্যাপ্টারের সাথে কোন চ্যাপ্টারের রিলেভেন্সি আছে, সেই সকল A to Z পড়াশোনার সম্পর্কে জানতে। এবং আমি ঠিক যেরকমভাবে শেষ করছিলাম, প্লাস তোমার সিয়াম ভাইয়া যেরকমভাবে শেষ করছিল, A to Z এখানে তুমি আসলে ইনফরমেশনগুলো পেয়ে যাবা, যেটার মাধ্যমে একাডেমিক লাইফের ফার্স্ট ইয়ারটা শেষ হয় সুন্দর মতন, সেকেন্ড ইয়ারেরটা শেষ হয়ে যায় সুন্দর মতন। আমরা যে বলি তোমাকে যে ধরো তুমি ফার্স্ট ইয়ারেই 2 বছরের সিলেবাস কমপ্লিট করার চিন্তা করে থাকো, এটার একটা কারণ আছে। কারণটা কি জানো? তুমি টার্গেটটা যদি বড় রাখো তাহলে অ্যাটলিস্ট একটা মিনিমাম দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারবা। তুমি বিলিভ মি, যদি আসলে তুমি টার্গেটই রাখো হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করবা, দেখবা তুমি তোমার ওই ইয়ার ফাইনালের সিলেবাসটুকুই শেষ করতে পারো না, হাফ ইয়ারলি সিলেবাস নিয়ে টানাটানি করতেছো। দ্যাটস ওয়াই আমরা প্রপার গাইডেন্সের ভিতরে নিয়ে তোমাকে আসলে নিয়ে যাব। সো প্রথম পত্রের ভাইয়া, প্রথমে আসলে আমাদের কোন চ্যাপ্টার পড়া দরকার? সবাই জানে কোন চ্যাপ্টার ভাইয়া? গুণগত রসায়নে কয়দিন সময় দেওয়া দরকার ভাইয়া? 4 মাস? না ভাই, আপনি 10টা ক্লাস নিছেন, সো 10 দিন এনাফ। যদি 10 দিন না হয় তুমি সর্বোচ্চ 1 মাস টানতে পারো ভাই, 4 মাস 6 মাস তুমি বিভিন্ন অফলাইনে দেখবে এটা নিয়ে এক্সট্রা বেসিক বিল্ডিং ক্লাস করানো হয়, এক্সট্রা তোমাদের হচ্ছে ফাউন্ডেশন ক্লাস করায়। কোনো দরকার নাই ভাইয়া, আমরা সবকিছু কম্প্যাক্টলি মাত্র 10 ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের কভার আপ করে দিচ্ছি। এখানে তোমার ক্লাস সংখ্যা মাত্র ধরো 10টা, ক্লাস 10টা যদি হয় তার মানে তোমাকে 10 দিন ইনভেস্ট করা লাগবে 10টা ক্লাস কমপ্লিট করতে। হতে পারে তুমি একদিন পর পর করতেছো, তার মানে তোমার অন এভারেজ 20 দিন সময় দরকার। আমি এটার ভিতরে কিছু ধরো অ্যালাউন্স ধরে নিলাম, অ্যালাউন্স ধরে নিয়ে 25 থেকে 30 দিন, মানে ফার্স্ট মান্থের ভিতরে, প্রথম মাসের ভিতরে কিন্তু চলে যাবে হচ্ছে ভাই কি জানো, তোমার পরীক্ষার একটা ডেট পেয়ে যাবে আসলে। হ্যাঁ, ডেট পেয়ে যাবে, কলেজ তোমাকে এরকম প্যারার ভিতরে রাখবে রীতিমতন। হ্যাঁ, তো তার ভিতরে অবশ্যই তোমার একটা সার্টেন পার্ট কমপ্লিট করতে হবে। তুমি যদি প্রথম থেকেই সিরিয়াস থাকতে পারো তাহলে অবশ্যই সময়ের ভিতরে সেটা কমপ্লিট হবে, ইনশাআল্লাহ কমপ্লিট হবে, ঠিক আছে? আচ্ছা, সো 10টা ক্লাস সর্বোচ্চ অ্যালাউন্স সহ, তোমার কিছু কোশ্চেন ব্যাংক সলভ সহ, প্লাস নিজে প্র্যাকটিস সহ, প্লাস হচ্ছে আমাদের একাডেমিক অ্যাডমিশনে এক্সামও দেওয়া আছে, এক্সাম সহ হাইয়েস্ট
1 মান্থ, মানে একেবারে কড়া 30 দিন, এর বেশি একেবারে না, ঠিক আছে? সো 10 দিন কমপ্লিট করার পরে এরপরে তুমি আসলে কোন চ্যাপ্টারটাকে হাতে নিবা, কোন চ্যাপ্টারের চিন্তা রাখবা, কারণ তোমাকে কিন্তু সিকোয়েন্স মেনটেন করে চলতেই হবে, বুঝছো? এরপরে পরের চ্যাপ্টারটাকে ধরতে হবে, নাহলে টাইম সময় কিন্তু ওভার হয়ে যাচ্ছে, একাডেমিক লাইফের সময় কিন্তু একেবারে ফিক্সড। তাহলে বুঝতে পারতেছো ভাই, এরপরে তাহলে সে কোন চ্যাপ্টারটাকে আসলে হাতে হ্যাঁ, নেবে? গুণগত রসায়নে তুমি অনেক কিছু রেলেভেন্ট পাবা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে, কারণ মৌলের পর্যায়বৃত্ত ধর্মে দেখবে ইলেকট্রন বিন্যাস আছে, বিভিন্ন পরমাণু মৌল নিয়ে, আণবিক ভর নিয়ে কথা আছে। সো এইটা তুমি যদি ধরো তোমার মোটামুটি এটা একটু বড় চ্যাপ্টার, এবং বলা হয় অর্গানিক কেমিস্ট্রির পরে যদি হার্ডেস্ট কোনো চ্যাপ্টারের নাম বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন এটা কেন হার্ডেস্ট বলা হচ্ছে? এটা বলা হয় একটাই রিজনে ভাইয়া, এটা আসলে একটু বড়। দেখো জৈব রসায়ন কি কঠিন না, সাইজে বড়, তাই এই যে আমার মতো ধরো সাইজে বড়, সো দ্যাটস মিন মনে হয় যে এটা একটু মানে বেশি কঠিন, এফোর্ট লাগবে বেশি। সো মৌলের পর্যায়বৃত্ততেও সেম, তুমি অনেক টপিক যেহেতু অনেক ইনফো মাথার মধ্যে গ্যাদার করতেছো, তোমার মনে হবে এটা একটু টাফ। প্লাস এখানে 9-10 এর ব্যাপারগুলো কিন্তু অনেক আছে, পর্যায় সারণী রিলেটেড A to Z তুমি যদি পর্যায় সারণীর উপর বস হও, তুমি কিন্তু একটা অংশ ডান করে ফেলতে পারবে, এবং এরপরে সংকরায়ন টপিকটা নিয়ে তোমাদের অনেক ঝামেলা হতে পারে, আমরা সেটাকে অনেক ইজিলি শিখাবো, ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি মৌলের পর্যায়বৃত্ত, এটাকে ধরো তুমি 1 মাস নিলা, মৌলের পর্যায়বৃত্ত ধরো ক্লাসটা একটু বেশি থাকতে পারে, 15টা থেকে 20টা ক্লাস ধরো আছে, সো সেই ক্ষেত্রে তুমি 1 মাসের জায়গায় হয়তো 1.5 মাস টাইম নিলা, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাকে যেটা করতে হবে ভাইয়া, সেটা আমি আশিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি, যে আসলে স্টুডেন্ট যেটা হয় এত ইনফো তো মাথায় রাখা পসিবল না, সো ক্লাস করার পাশাপাশি যে ক্লাস নোটটা নেওয়া, এটা কি তার জন্য উপকারী হতে পারে কিনা? খুবই জরুরি। বিলিভ মি, তোমার কাছে মনে হতে পারে এইচএসসি লাইফে টাইম খুব কম, এটা আসলেই একটা তিক্ত সত্য কথা, এইচএসসি লাইফে টাইমটা কম, বাট একাডেমিক লাইফ যখন তোমার চলতেছে, একাডেমিক পড়াশোনার জন্য তুমি যতটুকু কভার করতে পারবে ততটুকু টাইম কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে, মোটেও কম দেওয়া হচ্ছে এরকমটা না। সো আমার তরফ থেকে সাজেশন হচ্ছে, যখন তুমি ক্লাসটা কমপ্লিট করতেছো, অবভিয়াসলি সেটা নিজে করা নোট নিবা। ক্লাস স্লাইড কিন্তু আমাদের দেওয়া আছে, লেকচার স্লাইড, ওইটা দেখে ওইটা পিডিএফ সেভ করে রাখিস না ভাই, ওটা তো বিন্দু মাত্র কোনো লাভ হবে না। নিজে নোটটা করো, বরঞ্চ ওখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে যদি হুবহু তুমি খাতার ভিতরে কপি রাখতে পারো, বিলিভ মি, তোমার সিটি হোক, তোমার হচ্ছে যে মানে হাফ ইয়ারলি পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, এটা তোমাকে এক্সট্রা একটা কনফিডেন্স দিবে আগের রাতে, পরীক্ষার আগের রাতে। তুমি তৎক্ষণাৎ ভুলে যাবা, ভুলে যাওয়া স্বাভাবিক, তোর খালি কেমিস্ট্রি পড়া লাগবে না, এদিকে আছে ফিজিক্স, বায়োলজি, এরকম রাঘব বল জিনিসপাতি পড়ে আছে, হায়ার ম্যাথ, সব পড়া লাগবে। এগুলার ভিতর দিয়ে যদি তুমি মনে রাখার, মেমোরাইজ করার চেষ্টা করতেছো, রিভিশন করার চেষ্টা করতেছো, প্রপার রিসোর্স না থাকলে তুমি অনেক হচ্ছে যে বাগে পড়ে যাবা। এবং আমি ভাই এখানে একটা কথা কমপ্লিট করতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের একাডেমিক ক্লাসগুলোকে দুইটা পরিচয় দিই। সেটা হচ্ছে একাডেমিক ক্লাস মানেই তো হচ্ছে আসলে সেটা কি হবে বলুন তো, ডিটেল ক্লাস হবে, তাই না? অবভিয়াসলি, বাট আমরা এটাকে আসলে ডিটেল এই জিনিসটা বলার থেকে কম্প্যাক্ট জিনিসটাকে বেশি বলি। কম্প্যাক্ট মানে কি ভাইয়া, তোমার যতটুকু দরকার ততটুকু। এটা নিয়ে আমরা অনেক জায়গাতে আবার কিছুটা সাংঘর্ষিকভাবে কথাবার্তাও শুনি যায়, আসলে ভাইয়া মানে ছোট ক্লাস, অনেক ছোট, ইনফরমেশন প্রপার নাই। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা যে ইনফরমেশন প্রপার নাই। কোনো ইনফরমেশন মিস গেছে এরকম যদি দেখাতে পারো, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি বিলিভ মি ওই ক্লাস আবার ফুললি আমরা হচ্ছে রিপ্লেস করে দিব। আচ্ছা, আরেকটা কথা, কম্প্যাক্ট কেন বলতেছি জানো? কারণ এই যে ডিটেল ফোবিয়া, বেসিক ফোবিয়া, মানে খুবই খুবই বেসিক দরকার, একেবারে মানে কি বলবো, আইআইটি যে লেভেলের হচ্ছে জিনিসপাতি দরকার, এই ফোবিয়াটা তোমার জাস্ট একটা এক্সামের আগ পর্যন্ত থাকবে। বিশ্বাস কর ভাই, তোর এত ফোবিয়া নিয়ে তুই 4 মাস লাগায় যখন গুণগত রসায়ন পড়াশোনার করার পরে সিটিতে দেখবি যে মার্ক পাইছিস 230-এর ভিতরে, হ্যাঁ, তখনই দেখবি যে মাপ চাই, আমি অন শট করবো। আবার এখানে আবার একটা ঝামেলা হয়ে যায় যে এই যে অন শট বা 2 শট, শিওর শট, এই শট, এগুলা শট করে যদি তুমি আসলে একটা চ্যাপ্টার কভার করে ফেলো ভাই, ওখানে সিকিউ হয়তো বা প্র্যাকটিস করাই দিছে, এমসিকিউ প্র্যাকটিস করাই দিছে, বাট বিলিভ মি ওই যে একাডেমিকের ভিতটা যে তোমার একেবারে নড়বড়ে হয়ে গেল না, এটা আমি বেট ধরে বলতে পারি তুমি এটাকে জীবনে স্ট্রং করতে পারবে না। কারণ তোমার মনে হবে যে চ্যাপ্টার তো আমি পারি, কিন্তু তুমি আসলে পারো না। তুমি আসলে পারো না, তুমি খালি কয়েক কোয়েশ্চেন সলভ করতে পারো, বাকি কিছু পারো না। তাই ভাইয়া একেবারে মানে কি বলবো, হাম্বল একটা রিকোয়েস্ট যে একাডেমিক লাইফে সব সময় চেষ্টা করবা যেন আমি আমার প্রপার একাডেমিক ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারি, থিওরিটিক্যাল ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারি। কেমিস্ট্রিকে সেভিয়ার বলা হয় কারণ এটা বুঝে 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 কমপ্লিট করা থিওরি থাকে এখানে, তাই এটা তোমাকে একটা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে, ম্যাথ সলভ করার ক্ষেত্রে, অথবা ধরো সিকিউ লেখার ক্ষেত্রে অনেক পরিমাণে টাইম বাঁচায় দেয়। এটা জাস্ট খালি এই যে এইচএসসি পরীক্ষা হোক, তারপরে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে অল্প অল্প করেও হচ্ছে যে পার্টিসিপেট করা শুরু করো। এছাড়া কোচিংয়ের পরীক্ষা আছে, আমাদের এখানে পরীক্ষা দেওয়া আছে, সেগুলোতে একটু পার্টিসিপেট করা শুরু করো, দেখবা তুমি নিজেই বুঝতে পারবা যে বায়োলজি তোমাকে কিভাবে হেল্প করতেছে, ফিজিক্স কিভাবে হেল্প করতেছে, ম্যাথ কিভাবে হেল্প করতেছে, আর কেমিস্ট্রি কিভাবে করতেছে। এই যে ফিজিক্স আর ম্যাথ যে পরিমাণ এক একটা কোয়েশ্চেন সলভ করতে সময় লাগে, সেটা বলে মানে বোঝানোর মতন ভাষা না। তো যাই হোক, ওভারঅল কথা হচ্ছে এতটুকুই। তাই হাতির মতন চ্যাপ্টার হোক, বড় চ্যাপ্টার হোক, চিন্তা রাখবে এরকম একাডেমিকভাবে কমপ্লিট করতে হবে, এবং তোমার ক্লাস নোট করার মতন, নিজে কমপ্লিট করার মতন প্রপার সময় তোমাকে দেওয়া আছে। তুমি যদি সময় করো, মোর দ্যান এনাফ।
তাই না ভাই? ওকে, সো এরপরে আসলে মোলের পর্যাবৃত্ত ধর্ম শেষ হয়ে যাওয়ার পরে বলেন তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সে আসলে 50% এর বেশি ডান করে ফেলছে না? অবশ্যই ভাই, 50% এরও বেশি তুমি ডান করে ফেলছো, বিলিভ মি। তাই কেমিস্ট্রি ওই যে মোলের পর্যাবৃত্ত ধর্ম শেষ হইতে ধরো তোমার 1.5 মাস থেকে 2 মাস সময় লেগে গেছে, এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আর একটা মাত্র চ্যাপ্টার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই চ্যাপ্টারটা আবার তোমার কিছুটা পছন্দ হতেও বাধ্য হবে, কারণ ওখানে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি যুক্ত আছে। এবং ওই চ্যাপ্টারটা হচ্ছে কোনটা ভাই বলেন তো? রাসায়নিক পরিবর্তন। সো রাসায়নিক পরিবর্তনের তো বস আছেই সিয়াম ভাইয়া, তো ভাইয়া হচ্ছে আসলে বলবেন যে চ্যাপ্টারটা আসলে কোন সিকোয়েন্সে পড়া বেটার। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা করতে যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা একটু মজা পাবা, কারণ পুরো চ্যাপ্টারটাই মোটামুটি ম্যাথমেটিক্যাল বেসড, ঠিক আছে? সো এখানে ম্যাথমেটিক্যাল বেসড, কিন্তু থিওরি স্কিপ করে যাব তাহলে কিন্তু বুঝবো না। ম্যাথের থিওরি কিন্তু থাকে প্রতিটারই, আমরা এই জিনিসটা ভুলে যাই। আমাদের যেটা করানো হয়, একটা ম্যাথ ধরাই দেওয়া হয়, ম্যাথ করো, থিওরি বুঝে যাবা। ব্যাপারটা এরকম করলে অনেক বোঝা টাফ হয়ে যায়। সো আমরা যেটা করি আমাদের ক্লাসগুলোতে, আমরা রাসায়নিক পরিবর্তন যখন শুরু করি একদম ডিটেলসে শুরু থেকেই শুরু করি। কিন্তু আমি একটা কথা বলছি যে বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু সুন্দর মতো সাজানো নাই, মানে কোনটার পরে কোনটা পড়াইতে হবে, সিকোয়েন্সটা মেইনটেইন করা একটু কঠিন হয়ে আছে। টপিক সিকোয়েন্সটা এখন এটা কি স্টুডেন্ট বুঝবে? একটা না, সাধারণ ও বেসিক অ্যাট লিস্ট যখন ফার্স্ট টাইম যে কমপ্লিট করতেছে তখন তো ও ওই সিকোয়েন্সটাকেই ধরবে, এবং যখন দেখবে খাপছাড়া ভাবে হচ্ছে একটার পর একটা আসছে, রিলেভেন্সি কমে যাচ্ছে, তখন হতাশ হয়ে পড়বে, তখন হতাশ হবে, এবং এই কেমিস্ট্রি তার জন্য একটা হতাশাগ্রস্ত বার্ডেন হয়ে যাবে রীতিমতো। অবশ্যই। সো আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাকে কি করি, ঠিক আছে বইয়ে যেভাবে সাজানো আছে সেটা আমরা বলে দিই, কিন্তু আমরা আমাদের মতো করে সেটাকে সাজাই ফেলে তোমাকে ফার্স্টে দেখবা ক্লাসের ফার্স্টে একটা টপিক লিস্ট দিয়ে দেওয়া হয়, সেই টপিক ধরে ধরে আমরা হচ্ছে পড়াই, এবং আমরা প্রতিটা ক্লাসে অবশ্যই ডিটেলস পড়াই। কোন টপিকটা ডিটেলস পড়াই? যেটা তোমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, যেমন সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক, কেপিকেসি থেকে অবশ্যই তোমার কোশ্চিন আসবে, এটা দেখবা আমরা পুরো একটা ক্লাসই পড়াইছি এটা। কিন্তু আমি যদি তোমাকে এখন বলি আচ্ছা বিক্রিয়ার হার, টপিকটা কিন্তু ছোট, এমসিকিউ প্লাস অন্যান্য কোশ্চিন আসে, কিন্তু এটা একটা ক্লাসে আসলে পড়ানোর দরকার নাই। কিন্তু বিক্রিয়ার ক্রম যে টপিকটা ফুল সিলেবাসে নতুন যুক্ত হয়েছে, এটা কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ। সো এইটাকে দেখবা আমরা আবার টাইম নিয়ে পড়াচ্ছি, কিন্তু একাডেমিক ক্লাসে আবার বলে দিচ্ছি যে আচ্ছা কিছু জিনিস আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে তুমি দেখো ওই জায়গায় কিন্তু আমরা হচ্ছে কভার করছি। কারণ কি, আমাদের ক্লাসগুলো কিন্তু ধাপে ধাপে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং ক্লাস আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, প্রবলেম সলভিং ক্লাস আছে, একাডেমিক ক্লাস আছে। তো তোমার লাগবেটা কি ভাইয়া? সব আছে। ইভেন লাস্টের দিকে যে অ্যাসিড বেসগুলো আছে এগুলো তোমরা টুকটাক জানো, 9-10-এ পড়ছো। এই অ্যাসিড বেসের কয়েকটা টাইপ হয়, কোনটা থেকে কোনটায় যায়, সিকোয়েন্স মেনটেন যখন তুমি করতে পারবা কেমিস্ট্রির মধ্যে মজা পেয়ে যাবা। যখন তুমি সিকোয়েন্স হারাই ফেলবা তখন তোমার মনে হবে এটা একটা বার্ডেন। ভাইয়া যেমন বললো, এটা তোমার জন্য একটা বার্ডেন আকারে হচ্ছে বিভিন্ন কলেজের পরীক্ষা, বিভিন্ন হাফ ইয়ারলি পরীক্ষায় যখন রেজাল্ট দিবে তখন তুমি ধরতেই পারবে না। আরেকটা ক্যাটাগরির স্টুডেন্টকে আমি দেখছি, ঠিক আছে কেমিস্ট্রি পড়ি, ঢালাওভাবে পড়ি, সব টপিক পড়ি, জানি না এক্সামে কোনটা আসে। সো এইটা করলে কিন্তু হবে না। এইটা বোঝার জন্য তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে। তুমি একটা ক্লাস করার পরে তুমি যদি টেস্ট পেপার সলভিং ক্লাসটা একটু দেখে নাও, বা তোমার টেস্ট পেপার যদি থাকে, বা টেস্ট পেপার লাগবে না, তুমি প্রথম দিকে সাপ্লিমেন্ট গাইড নিতে পারো একটা। আমাদেরই কতগুলো বই আছে, কিউএনএ সাজেশন বুক আছে, তার অ্যান্সার আছে, সেগুলো থেকে যদি তুমি বুঝো যে আমার কোনগুলো আসলে এক্সামে আসবে সেইগুলোকে প্রায়োরিটি দাও, সেগুলোকে তুমি তোমার নোট খাতে স্টার মার্ক করো, দেখবা ওইগুলোই আসছে, এবং তুমি তোমার অন্যান্য টপিক থেকে এই টপিকটার উপর বস হও, টাইম দাও, সেই টাইমটা কিন্তু লস হবে না। কিন্তু তুমি যদি এখন বিগত 20 বছরে যে কোশ্চিনটা আসে নাই সেটার পিছনে বস হওয়ার ট্রাই করো, ধরো শ্রোডিঞ্জারের সমীকরণ, গুণগত রসায়নে একদম মানে প্রতিপাদন থেকে শুরু করে পাগল হয়ে গেছো, এটা আসেই না, এটা আসে সচরাচর 2-1টা এমসিকিউ। তো এইটার পিছনে টাইম না দিয়ে তুমি যদি বাফার দ্রবণে টাইম দাও, বাফার দ্রবণে কিন্তু অ্যাডভান্স ম্যাথও বুয়েটে আসছে, অনেক আসছে। ওই যে বিভিন্ন সময় কি করে একটা অ্যাসিড বেজের মধ্যে আবার এক্সট্রা পরিমাণ খাট দিয়ে প্রশমিত করে দেয়। সো এই যে এই টাইপগুলা ভাইয়াদের ইঞ্জিনিয়ারিং ক্লাসে খুব সুন্দরভাবে দেখানো হয়। সো এইগুলোর পিছনে টাইম দাও, ডিটেলসে পড়ো, দেখবা যে অনেক ভালো করতে পারবা। তোমার একাডেমিকে কেমিস্ট্রি যাদের আমি এরকম অনেক স্টুডেন্টের মেসেজ পেয়েছি, সে একদমই অবস্থা খারাপ ছিল, বাট 3 মাস আমি তার কাছ থেকে টাইম নিছি, ক্লাসগুলো বলছি কর, যেভাবে বলছি সেভাবে কর, নোট কর, সিকোয়েন্স মেনটেন কর, তোর এটা ফেভারেট হবে। এবং ফেভারেট হয়েছে, সে একদম হাইস্ট মার্ক পাইছে কলেজে। এবং এইভাবে কিন্তু কেমিস্ট্রি কিন্তু তোমার একটা সেভিয়ার হইতে পারে। অন্যান্য সাবজেক্ট থেকে কেমিস্ট্রিতে মার্ক তোলাইজি, কেমিস্ট্রিতে এমসিকিউতে ভালো করা ইজি, কারণ ভাই ম্যাথমেটিক্সের থিওরির একটা হচ্ছে রেশিও মেনটেন করা হয়, এবং যারা ম্যাথমেটিক্সের দিকে হচ্ছে তোমার যে টিচাররা বেশি ঝোঁক দেয় কেমিস্ট্রিতে, তারা তোমার কিন্তু তোমার লাইফটাকে হেল্প করে ফেলবে। কারণ তুমি বুয়েটের আগে তখন বলবা ভাই আমি তো এই থিওরি পারি না, ওই থিওরি পারি না, ও কেমিস্ট্রি সব ম্যাথ পারে কিন্তু থিওরি পারে না। তুমি বুয়েটের জাস্ট রিসেন্ট ইয়ারের কোশ্চেন দেখো, বা বিগত বছরে তুমি বিভিন্ন থিওরির পরিমাণ বেশি, থিওরি আগে কম ছিল, এখন 60% থিওরি হয়ে গেছে। তবে এমন না যেগুলো মুখস্থ
থিওরি, মুখস্থ না, বোঝা থিওরি। বুয়েটে কি তোমাকে মুখস্থ থিওরি করবে? করলে আচ্ছা করতে পারে 20 মার্কের সর্বোচ্চ, এর বেশি না। ঠিক আছে, আচ্ছা ভাই। তো এরপরে হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এখনো ফার্স্ট পেপারেই আছি ধরো, মানে তুমি এখনো ফার্স্ট ইয়ারেই আছো। এই 3টা চ্যাপ্টার শেষ হতে অন অ্যান এভারেজ তোমার পরীক্ষা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা কাছানো উচিত। এর বেশি সময় মোটেও বিন্দুমাত্র যাওয়া উচিত না। এবং আমরা যেরকম ভাবে বললাম 1 মাস, তারপরে ধরো 2 মাস, পরে এটাতে 1 মাস, যদি এই সিকোয়েন্সে তুমি যাও তাহলে বিলিভ মি এটা তো তোমার 4 মাসে শেষ হয়ে যাচ্ছে। তখন তোমার মানে হাফ ইয়ারলির আগে কাইন্ড অফ শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে, তাই না? সো আমরা এটাকে ধরো অ্যালাউন্স সহ ধরেই নিচ্ছি। তারপরেও তোমার কিন্তু ইয়ার ফাইনালের আগে অবশ্যই শেষ হয়ে যাওয়ার কথা। এখন কথা হচ্ছে ভাই, এবার কি আমি কর্মমুখী রসায়ন শুরু করব, নাকি হচ্ছে আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার শুরু করব? এই দুটো তো আমার বাকি আছে। নাকি আমি সেকেন্ড পেপারে এই হাতিটাকে ধরবো? ভাই আমরা কোন কাজটা করতে পারি? আচ্ছা শোনো, রাসায়নিক পরিবর্তন শেষ করছো, গুণগত শেষ করছো, মৌলের পর্যাবৃত্ত শেষ করছো, মেজর 3টা ফার্স্ট পার্ট শেষ। যারা চালাক তারা এখন কি করবে, আমার যদি এক্সাম আগায় আসে আমি ল্যাবরেটরিও ধরবো না, কর্মমুখীও ধরবো না, এটা আমি পরীক্ষার আগের রাতেও পড়ে ফেলতে পারি। এটা তো সত্যি কথা, সত্য, একদম একদম সত্য কথা, কারণ এই চ্যাপ্টারটা ছোট, ইনফরমেটিভ, তুমি নিজে বসেও পড়ে ফেলতে পারবা। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের ওয়ান শর্টকাট আছে, আমাদের জন্য হেল্পফুল। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমরা যেটা করব, জৈব রসায়নটাকে পিক করতে পারি। কারণ কি ভাইয়া জৈব রসায়নকে পিক করার কারণ, তোমার এই জৈব রসায়ন হাতির মতো সাইজ বলছে ভাইয়া। এখন তুমি যদি এটার জন্য মাত্র ওই যে গুণগতর মতো 1 মাস ধরে রাখো, এটাকে ঠেলতে ঠেলতে তুমি টেস্টের আগে নিয়ে যাও তোমার, বা সেকেন্ড ইয়ারের শুরুতে ধরো তোমার সিটির ডেট দিয়ে দিল, সো তোমার কিন্তু এটা একটা বার্ডেন হয়ে যাবে। আর শুরুতেই যদি একটা বড় জিনিসে বাধা পেয়ে যাও, ভয় ধরে যায়, তাহলে তুমি এইটার থেকে আর ওভারকাম করতে পারবা না। কারণ এই জৈব রসায়নের টপিক লিস্ট কিন্তু হিউজ, এবং সেকেন্ড পার্টের মোস্ট অফ দা মানে পেজেসই হচ্ছে জৈব রসায়নের। এবং জৈব রসায়নের জিনিসগুলো যদি তুমি বুঝে পড়তে পারো জিনিসটা ইজি, কিন্তু তুমি যদি মুখস্থ করার নিয়তে থাকো, ওই যে 10 দিন 12 দিন বা হচ্ছে 1 মাস একাডেমিকে ভাইয়া এটা করো না। তুমি অ্যাডমিশনে ফেজে যাও, আমরাও তোমাকে মাত্র 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টার মধ্যে পড়াই ফেলবো। কারণ কি, তুমি একাডেমিকে একটা ভালো নলেজ নিয়ে আসছো, কনসেপ্ট নিয়ে আসছো, ক্লিয়ারলি তুমি পড়ছো। সো আমি বলবো তোমার একাডেমিকে 2টা বছর কেন দেওয়া হয়েছে, যে এই ধরনের কমপ্লিকেটেড সাবজেক্ট বা কমপ্লিকেটেড টপিক, যেমন জৈব রসায়ন আছে, ওইদিকে ক্যালকুলাস আছে, ত্রিকোণমিতি আছে, এগুলোর পিছনে যে তুমি বেশি টাইম দাও, বারবার প্র্যাকটিস করো, বারবার নিজেটাকে আয়ত্ত করো। এর পাশাপাশি যেটা করবা, ভাইয়েরা তো সবগুলো সিকোয়েন্স মেনটেন করে পড়াবে, আমাদের যে কিউএনএ সাজেশন বুক আছে না, সো ওইখান থেকে তুমি 25টা টপিকের একটা লিস্ট দেওয়া আছে। ওই 25টা টপিকের লিস্ট ধরে তুমি যদি নিজে প্র্যাকটিস করো, তুমি নিজেই বুঝবা যে ভাইয়া জৈব রসায়ন আসলে কোন জায়গা থেকে কোশ্চিন আসে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে। অ্যাট লিস্ট আমার কথা, ফার্স্ট ইয়ারের মানে শেষ পর্যায়ে যাওয়া পর্যন্ত তুমি অন্তত নামকরণ পর্যন্ত পড়ে রাখো, ঠেকায় দাও। হ্যাঁ ঠিক আছে, মানে তুমি অল্প হলেও ধরো। এক্স্যাক্টলি। সো জৈব রসায়ন জিনিসটা কঠিন না যদি তুমি একটু ধৈর্য সহকারে পড়ো। এটা এরকম ভাবে হওয়া যাবে না আমি আজ রাতের ভিতরে জৈব রসায়ন কমপ্লিট করে ফেলবো, 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলবো। কেন পারবো না? অবশ্যই পারবো। না, তুমি ধরেই নাও যে তোমার 9-10 এ যতটুকু জ্ঞান ছিল সেটা খুবই 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 পরিমাণে অল্প ভাবে, এবং অল্প পরিমাণই দেওয়া আছে। ওটার এক্সপোনেনশিয়ালি টাইমস হচ্ছে বেশি দেওয়া হচ্ছে এই 11-12 এবং বিলিভ মি এইখানকার জৈব রসায়ন সেকেন্ড পেপারের আসলে 50% বলতে পারো হচ্ছে কভার করে। কনসেপ্টের দিক থেকে বলছি না, অবশ্যই কোশ্চেন আলাদা অন্যান্য চ্যাপ্টার থেকেও আসবে, সেগুলো তো আমরা যাচ্ছি, কিন্তু জৈব রসায়ন জিনিসটা এরকম। এবং এটা তোমার এইচএসসি লাইফ, তোমার অ্যাডমিশন প্রত্যেকটা পরীক্ষাতে যদি তুমি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে মানে সায়েন্স বিভাগ থেকে পরীক্ষা দাও, এটা তোমার মিনিমাম 5 থেকে 6 মার্কসের মানে অ্যাসুরেন্স দিবে যাকে বলে, বুঝছো? তাহলে তুমি দেখতে পাইতেছো 0.25 মার্কের জন্য কি পরিমাণ সিরিয়াল পেছায় আগায় পেছায় সেখানে। এবং আরেকটা কথা ভাই মাথায় রাখো, এই যে আজকে একটা কথা বলে দিচ্ছি, এটা বিলিভ মি সবাই মাথায় রাখো, যে তুমি দেখবা তোমার ব্যাচের 90%-এর বেশি মানুষজন এই জিনিসটাকে স্কিপ করবে, বাই হুক আর বাই ক্রুক। অসুস্থ হয়ে হবে, দেখবা বিভিন্ন কারণে সে পারতেছে না, অনেক অনেক হাজারটা কারণ আসবে। তুমি যদি ওটার ভিতরে অনন্য হইতে পারো, তুমি কেমিস্ট্রিতে আগায় থাকবা, তুমি তাদের থেকে যে কোনো জায়গার পজিশনে আগায় থাকবা, এটা একেবারে নোট করে রাখতে পারো রীতিমতন। আর বিশ্বাস করো, যদি তোমার জৈব রসায়নটা এরকম হয়, তুমি একাডেমিকে ধরো টাইম পেলা ফার্স্ট ইয়ারের আগে, তুমি তারপরও সেটাকে ঠেলে সেকেন্ড ইয়ারে নিয়ে গেলা, সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে তারপরও সেটাকে ঠেলে টেস্ট পরীক্ষার আগে নিয়ে গেলা, আবার ঠেলে হচ্ছে এইচএসসির আগে নিয়ে গেলা, তারপরে চিন্তা করলে এইচএসসিটা অন্তত হয়ে যাক, তারপরে হচ্ছে অ্যাডমিশনের আগে যে টাইম পাবো কো পায়া জৈব রসায়ন পড়বো। ওটা তুই ভার্সিটি ঢাবি এই ইউনিট যখন পরীক্ষা দিতে আসবি, সেদিনও রাতে দেখবি আমাকে মেসেজ দিচ্ছিস যে ভাই এক রাতে জৈব রসায়নটা যদি কিছুটা যদি একটু জৈব রসায়নটা যদি একটু এরকম মেসেজ দিচ্ছি। তো এটাকে ভাই কখনো দূরে ঠেলবা না, ঠিক আছে? যখনই সময় পাইছো তুমি হচ্ছে এটাকে শুরু করো, বিলিভ মি ইউ ক্যান ডু ইট। তুমি এটাকে সলভ করতে পারবা, শেষ করতে পারবা। একবার জৈব রসায়নটা ফেভারিট হয়ে গেলে পুরো কেমিস্ট্রি দেখবা হচ্ছে যথেষ্ট আসলে বন্ধু হয়ে গেছে মনে হবে এরকম। ওকে, তারপরে ভাই আমরা জৈব রসায়নটা কমপ্লিট করলাম একটা টাইম নিয়ে, এরপরে আমরা আসলে পরিবেশ রসায়নে আসবো নাকি পরিমাণগত রসায়নে আসবো? আচ্ছা, ওই এখানে 2টা ফেজ চলে আসে, কারণ তোমার হচ্ছে পরিবেশ রসায়নও সেকেন্ড ইয়ারে থাকতে পারে, আবার পরিমাণগত রসায়নও থাকতে পারে। তোমার সিলেবাসের উপর ব্যাপারটা ডিপেন্ড করে।
তোমার যেই কলেজ আছে অবশ্যই তোমার টার্গেট থাকবে কলেজের পরীক্ষা বা কলেজে ধরো ক্লাস হয় না, বাট পরীক্ষাটাকে তুমি গুরুত্ব দিয়ে দিবে। অবশ্যই যে কোনো জায়গার পরীক্ষা এক্সামটাকে তুমি যখন গুরুত্ব সহকারে নিবা তখন তোমার সিলেবাস অটো কভার হতে থাকবে। তুমি যদি ওই পরীক্ষা কলেজের এক্সামে ধরো তোমার পরিমাণগত রসায়ন আছে, সো তুমি পরিমাণগত রসায়ন শুরু করো। যদি তোমার বলা হয় পরিবেশ রসায়ন আছে, তুমি পরিবেশ রসায়ন শুরু করো। এখন পরিমাণগত রসায়ন যদি তুমি শুরু করো, কিছু তুমি বেনিফিটস পাবা। কি বেনিফিটস পাবা? পরিমাণগত রসায়নে মোল নাম্বারের কিছু বেসিক ধারণা আছে, এসটিপি এসএটিপির কিছু ধারণা আছে, প্লাস কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে ভেজাল বিশুদ্ধতার, যেটা আমাদের আবার পরিবেশ রসায়নের অনেকগুলো টপিককে কভার করে। ওই কনসেপ্টগুলো খাটায় আমার ম্যাথটা ইজি হয়, আমার ঐকিক নিয়মে করা লাগে না। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে পরিমাণগত রসায়নটা ধরতে পারো। আর পরিমাণগত রসায়নের সাথে আবার রাসায়নিক পরিবর্তন পড়ে আসছে ওখানে, ওইটার মিল আছে, অ্যাসিড বেস ক্ষার, ট্রাইটেশন। সো এই জিনিসগুলো তুমি একটু সিকোয়েন্স মেইনটেইন করে পড়লে দেখবা তোমার জিনিসটা ইজি হচ্ছে। এক্স্যাক্টলি, তুমি যদি আগের ধরো রাসায়নিক পরিবর্তন যেটা ওটাতে যদি প্রপার ইফোর্ট দিয়ে থাকো, তাহলে দেখবা পরিমাণগত রসায়নের ওই টপিকটাতে তোমার আর অতটা বেশি দেখা যাবে ইফোর্ট দেওয়া লাগবে না। হ্যাঁ, নতুনত্ব কিছু আছে, ওটুকু কভার করলে হয়ে গেছে। আবার আরেকটা জিনিস, এই যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা, এটা আবার তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে 10 নাম্বার যেটা চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গ্যাসের তত্ত্ব, ওটার সাথে আবার অনেকখানি মিল হবে, হুবহু না। অবশ্যই পরিবেশ রসায়নে আরো ডিটেইলস পড়াশোনা, আরো হচ্ছে যে ডিটেইলস আছে, টপিক বেশি কভার করা আছে, বাট বেশ খানিকটা মিল আছে। তো এটা লিটারালি তোমার উপর ডিপেন্ড করতেছে এবং তোমার কলেজ পরীক্ষার উপরে যে পরিমাণগত রসায়ন আছে তোমার নাকি এটা আছে। যদি দুইটাই থাকে তাহলে তুমি এখান থেকেও এখানে আসতে পারো, অথবা এখান থেকেও এখানে যেতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, বাট কমপ্লিট করতে হবে এইটুকুই। এরপরে চলে আসো তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা যেটা আছে সেটার ভিতরে আবার ভাই আমাদের ম্যাথমেটিক্যাল প্লাস হচ্ছে থিওরিটিক্যাল দুইটা কনসেপ্টই বেশ ভালো মতন আছে। তড়িৎ রসায়নটা যদি কমপ্লিট করো, তারপরে একমাত্র বাকি থাকে তোমার অর্থনৈতিক রসায়ন। এই অর্থনৈতিক রসায়ন জিনিসপত্রটাও নিজের পড়ার মতন। আমরা যে ক্লাসটাতে হেল্প করব, হ্যাঁ ওই যে তোমার ভাইয়া ক্লাস নিয়েছে আর কি, আমরা যে টপিকটাতে হেল্প করতে পারি সেটা হলো এত ইনফরমেশনের ভিতরে তোমাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা লাগবে, যেটা অলরেডি আসছে কোথাও, সেই ইনফরমেশনটা দেখাই দিতে পারি। এটা তোমার জন্য অনেক মানে সুইটেবল হবে। ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের ওই কর্মমুখী রসায়ন প্লাস হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটাও তোমারই পড়ার চ্যাপ্টার। আমরা ক্লাসের ভিতরে যেটা কাজ করছি সেটা হচ্ছে তোমাকে জাস্ট একটু চোখে আঙুল দিয়ে হয়ে দেখাই দিছি যে ভাই দেখ, তোকে এই টপিকগুলোর ভিতরে বা এতগুলো ইনফরমেশন, এতগুলা যদি মনে নাও রাখতে পারিস, এই কয়টা অন্তত অবশ্যই মুখস্থ রাখ, মনে রাখ, বাকিটা হচ্ছে অন্তত পড়ে রাখ। বাস এতটুকু যদি কমপ্লিট করো, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টোটাল কেমিস্ট্রি লাইফ কিন্তু ডান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বিলিভ মি, আমাদের সাথে জার্নিটা শুরু করো, ইনশাল্লাহ কেমিস্ট্রি তোমার একটা ফেভারিট সাবজেক্ট হিসেবে দাঁড়িয়ে যাবে। কি বলেন ভাই? অবশ্যই। আমি এখনো বলি যে তুমি ম্যাথ ফিজিক্স এগুলোতে যে এফোর্টটা দেওয়ার চিন্তা করতেছো, কেমিস্ট্রিতে খুব কম এফোর্ট দিলে হবে। তবে আমাদের ক্লাসগুলো সিকোয়েন্সিয়ালি করবা, আমাদের যে নোটগুলো নিতে বলতেছি সেটা করবা। খালি এক্সামের আগের রাতে আমাকে বলবা তুমি ফিজিক্স কেমিস্ট্রির জন্য কতটা পেরেশানিতে আছো আর কেমিস্ট্রির জন্য কতটা আছো। তোমার জৈব রসায়ন ইজি হয়ে যাবে, সব কিছু ইজি হয়ে যাবে যখন তুমি সিকোয়েন্স অনুযায়ী পড়বা। তোমার নোট করার যদি অভ্যাস থাকে, নোটটা রেডি করো। আমি বলবো ভাই, অনেকে অনেক কথা বলে, আমি যেভাবে পড়ছি আমি নোট করে পড়ছি। এখন অনেকে বলতে পারে বইয়ের মধ্যে আমি হচ্ছে নোটটা সাজায় রাখি, বইয়ের মধ্যে আমি হচ্ছে পুরো টপিকটা লিখি, সেই ক্ষেত্রে একটু ঘিঞ্জিও হয়ে যায়। তুমি যদি মেনটেন করতে পারো ইটস ওকে, বাট তুমি অন্তত ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার নোট করার দরকার নোট করবা। তোমার নোট তুমি বুঝলেই হয়েছে, লাল নীল সবুজ হলুদ কমলা লাল দরকার নাই, তোমার নোট তুমি বুঝলেই হয়েছে। বাট একটু গুছায় নোট করলে কি হয়, নিজের নোটটা নিজেই বোঝা যায়। যেমন অনেক ব্যাখ্যা আমরা অ্যাড করি না, পরে ভুলে যাই। আমার নোট খাতা ভার্সিটিতে যেটা এখন হচ্ছে আপাতত। সো ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা মোটামুটি, যদি তুমি হচ্ছে আমাদের সাথে কেমিস্ট্রি অংশে যুক্ত থাকো, মানে পুরো একাডেমিক প্রোগ্রামে, তাহলে তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত কেমিস্ট্রি রিলেভেন্ট যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ পাবা। কেমিস্ট্রি হচ্ছে তোমার একটা স্ট্রং জোন হবে এবং তুমি এখানে সর্বোচ্চ নাম্বার ইনশাল্লাহ কলেজে এনশিওর করবে। এবং তোমার যে টার্গেট, তুমি কলেজ প্লাস তোমার নিজ জেলায় তুমি হচ্ছে বাবা মাকে গর্বিত করতে চাচ্ছ, সেটা ইনশাল্লাহ তুমি অ্যাচিভ করতে পারবা। সো থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। তো শেষে একটাই কথা বলবো জাস্ট, যে এইচএসসি 27 ব্যাচ প্লাস যদি 26 ব্যাচের মানুষজন দেখো, ইটস ওকে, ওয়েলকাম টু এইচএসসি লাইফ এবং ওয়েলকাম টু আসলে কেমিস্ট্রির কথাটা এটাই বলবো, তোমার এটা সেভিয়ার হবে ইনশাল্লাহ। সো দেখা হবে পুরো 2 বছর জুড়ে আমাদের সাথে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।